হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জীবনে কি এখন খুব খারাপ সময় চলছে? মনে হচ্ছে আপনি যেন একটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাচ্ছেন আর আলোর দেখা মিলছে না। যখন চারপাশ থেকে আঘাত আসে তখন কি মনে হয় আপনি আর পারবেন না? যদি আপনার এমন মনে হয়, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যার জীবনে খারাপ সময় আসেনি। আঘাত ছাড়া কোনো কিছুই সুন্দর ভাস্কর্য হয়ে ওঠে না। আজকের এই গল্পটা, আমি কথা দিচ্ছি, আপনার মন খারাপের মেঘ সরিয়ে দেবে এবং আপনার খারাপ সময় শক্তি দেবে। এই অনুপ্রেরণার গল্প। চলুন শুরু করা যাক। ভাস্করের কর্মশালা। অনেক দিন আগের কথা। শহরের এক প্রান্তে একটি ছোট্ট কুটিরে থাকতেন একজন বিখ্যাত ভাস্কর। তার নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ তার পাথরের কাজ দিয়ে পরিচিত ছিলেন। তার তৈরি করা ভাস্কর্যগুলো দেখতে এতটাই জীবন্ত হতো যে মানুষজন দূর দূরান্ত থেকে দেখতে আসত। অনিরুদ্ধর কর্মশালায় একদিন দুজন শিষ্য কাজ শিখতে এলো। প্রথম শিষ্যের নাম ছিল ঋদ্ধি আর দ্বিতীয় শিষ্যের নাম ছিল শান্তনু। দুজনেই খুব উৎসাহী ছিল, কিন্তু তাদের শেখার ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন। একদিন অনিরুদ্ধ ঋদ্ধি ও শান্তনুকে দুটো একই ধরনের সাদা পাথর দিলেন। পাথর দুটো ছিল দেখতে একদম সাধারণ, চারকোনা আর মসৃণ। অনিরুদ্ধ বললেন, তোমাদের দুজনকে এই দুটো পাথর দিয়ে সবচেয়ে সুন্দর একটি ভাস্কর্য তৈরি করতে হবে। তোমাদের হাতে মাত্র 1 মাস সময়। প্রথম পাথরের যাত্রা, ভয় এবং আত্মসমর্পণ। ঋদ্ধি তার পাথরটা নিয়ে কাজ শুরু করল। সে পাথরটা হাতে নিয়ে দেখল পাথরটা খুব শক্ত। সে যখন হাতুড়ি আর ছেনি দিয়ে পাথরের গায়ে প্রথম আঘাতটি করল, তখন পাথরটা কেঁপে উঠল। ঋদ্ধি ভাবল, ইস, যদি আমি পাথরটাকে আঘাত না করে সুন্দর করে ডিজাইন করতে পারতাম। ঋদ্ধি ছিল কিছুটা ভীরু এবং সংবেদনশীল। সে পাথরটার ক্ষতি করতে চাইছিল না। সে ধীরে ধীরে আলতো করে পাথরটার গায়ে শুধু পালিশ করতে লাগল। সে ভাবল, হয়তো শুধু পালিশ করেই পাথরটাকে সুন্দর করা যায়। ঋদ্ধির ধারণা ছিল যে কোনো আঘাত না করলেই পাথরটা ভালো থাকবে। ঋদ্ধি দিন রাত পাথরটাকে পালিশ করে যেতে লাগল। পাথরটা দেখতে চকচকে হয়ে উঠল, কিন্তু তার আকৃতি একই রকম থাকল, চারকোনা। 1 মাস পর ঋদ্ধি তার পাথরটা নিয়ে গুরুজির সামনে হাজির হল। ঋদ্ধি, গুরুজি দেখুন, আমার পাথরটা কত মসৃণ। আমি এটাকে কোনো আঘাত করিনি, শুধু পালিশ করেছি। আমি মনে করি আঘাত না করেই একে সুন্দর রাখা উচিত। অনিরুদ্ধ ঋদ্ধির পাথরটা হাতে নিলেন। তিনি হাসলেন। অনিরুদ্ধ, তোমার পাথরটা চকচকে হয়েছে ঠিকই ঋদ্ধি, কিন্তু এটা এখনো একটা সাধারণ পাথর। এর কোনো বিশেষত্ব নেই। তোমার সাহস হলো না আঘাত করার, তাই তুমি একটি সাধারণ জীবন বেছে নিলে। দ্বিতীয় পাথরের যাত্রা, আঘাত ও সহ্য ক্ষমতা। এবার শান্তনুর পালা। শান্তনু ছিল ঋদ্ধির চেয়ে সম্পূর্ণ আলাদা। সে জানত ভাস্কর্য তৈরি করতে হলে পাথরকে আঘাত করতেই হবে। শান্তনু যখন তার পাথরের গায়ে প্রথম হাতুড়ির আঘাতটি করল, তখন পাথরটা ভেঙে যাওয়ার মতো শব্দ হলো। শান্তনু কিন্তু থামল না। সে জানত তার মাথায় একটা দারুণ ভাস্কর্যের নকশা আছে, আর সেই নকশা তৈরি করতে হলে পাথরটার ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিতে হবে। শান্তনুর কাজ করার ধরন ছিল কঠিন। সে ক্রমাগত পাথরটার গায়ে আঘাত করে গেল। ছোট হাতুড়ির পর বড় হাতুড়ি, তারপর ছিনি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাথরের ভেতরের শক্ত অংশগুলোকে বের করে আনল। তার পাথরটা প্রথম দিকে দেখতে বিভৎস লাগছিল, যেন কেউ তাকে নির্মমভাবে ভেঙে দিচ্ছে। শান্তনু কিন্তু হাল ছাড়ল না। সে মনে করত, হাল ছেড়ে দেওয়ার আগে এটা একবার অবশ্যই দেখুন। নিজের ভেতরের দুর্বলতাগুলো দূর করতে আঘাত সহ্য করা প্রয়োজন। পাথরটা যখন আঘাত পেত, তখন শান্তনু তার সাথে কথা বলতো। শান্তনু, তোমাকে কষ্ট পেতে হবে বন্ধু, কারণ এই কষ্টগুলোই তোমাকে আরো সুন্দর করে তুলবে। তুমি এখন আঘাত পাচ্ছ, কিন্তু যখন তুমি একটা জীবন্ত ভাস্কর্য হয়ে উঠবে, তখন সবাই তোমাকে শ্রদ্ধা করবে। 1 মাস পর
শান্তনু তার ভাস্কর্যটি নিয়ে এলো। পাথরটি এখন আর চারকোনা ছিল না, সেটি ছিল একটি অসাধারণ মানুষের প্রতিকৃতি। সেই ভাস্কর্যের প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ যেন জীবনের গভীর অর্থ বহন করছিল। মনে রাখবে, জীবন কখনো মসৃণ হয় না, কিন্তু যখন তুমি বারবার আঘাত সহ্য করে টিকে থাকো, তখনই তোমার জীবনের আসল মূল্য তৈরি হয়। তোমার প্রতিটি সংগ্রাম, তোমার প্রতিটি চোখের জল তোমার জীবনের ভাস্কর্যের একটি বিশেষ অংশ তৈরি করে। আঘাত ছাড়া তোমার ভেতরের আসল শিল্প কখনো বেরিয়ে আসবে না। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি ঋদ্ধির মসৃণ পাথর হতে চাও, নাকি শান্তনুর মতো এক মহৎ ভাস্কর্য যা বছরের পর বছর ধরে মানুষকে প্রেরণা দেবে? শান্তনু তার অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারল যে কঠিন সময় আসলে দুর্বল হওয়ার সময় নয়, বরং নিজেকে আরও শক্তিশালী করার সুযোগ। সে উপলব্ধি করল তার জীবনের লক্ষ্য শুধু সফল হওয়া নয়, বরং এমনভাবে বাঁচা যেন তার জীবনটাই অন্যদের কাছে প্রেরণা হতে পারে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। আশা করি ঋদ্ধি আর শান্তনুর গল্প থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কঠিন সময় কেন জীবনে আসা জরুরি। আঘাত পেলে ভেঙে পড়বেন না, বরং সেই আঘাতকে কাজে লাগিয়ে নিজের সেরা রূপটা তৈরি করুন। এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সবসময় অনুপ্রেরণায় ভরা থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, খুশি থাকুন।